নমস্কার। কালকের লাইভের পরে আজকে আবার এলাম আপনাদের সামনে লাইভে বিশেষ কয়েকটা প্রশ্নের উত্তর দিতে। তার আগে বলি, কাকতালীয়ভাবে কালকে রাত্রি একটা সিনেমা দেখছিলাম, হীরক রাজার দেশে। ওরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে। জানি না এতদিনকার পুরনো সিনেমা হঠাৎ কালকেই কেন দেখলাম, আর কানে কটকট করে এই লাইনটাই কেন খোঁচা মারল। যাই হোক, গতকালকের লাইভ অনুষ্ঠানের পরে বিভিন্ন মানুষের কাছ থেকে আমি আজকে বেশ কিছু ফোন পাই। আমার বন্ধু, আমার শুভাকাঙ্ক্ষী, এরা ফোন করে আমাকে বেশ কয়েকটা প্রশ্ন করে, যেগুলোর উত্তর আমার মনে হলো দেওয়া দরকার। তাহলে এই বিষয়টা বুঝতে হয়তো অনেকেরই সুবিধা হবে। মূল প্রসঙ্গে যাওয়ার আগে একটা ভালো খবর দিই। চারিদিকে তো শুধুই খারাপ খবর, এর মধ্যে ভালো খবর হচ্ছে আজকে হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার আদেশে 867 জনের চাকরি হলো দীর্ঘ 15 বছর লড়াইয়ের পর। সে চাকরিটাও আবার উত্তর 24 পরগনা প্রাথমিক শিক্ষা সংসদের অধীনে। উত্তর 24 পরগনা প্রাথমিক শিক্ষা সংসদ মেনে নিল যে 2009 সালে যে নিয়োগ পদ্ধতি চলছিল তার মধ্যে সমস্যা আছে। 2009 সাল মানে আমি এটা কোন সময়কার কথা বলছি, কোন রাজনৈতিক অবস্থার কথা বলছি, আপনারা সেটা বুঝতে পারছেন। এবারে আসা যাক আজকের প্রসঙ্গে। প্রথম প্রশ্ন হচ্ছে, শত দোষী ছাড়া পায় পাক, কিন্তু একজন নির্দোষ যেন শাস্তি না পায়। এই যে আইনের নীতি, এই নীতি কি বর্তমান এই কেসটার ক্ষেত্রে প্রযোজ্য? এই বিষয়ে বলতে গেলে একটু আইনের ব্যাখ্যা দিয়ে বলতে হবে। প্রথমত বলি, এই নীতিটা মূলত এসেছে রোমান ল থেকে। এই নীতিটার বেসিক ভিত্তি হচ্ছে বেনিফিট অফ ডাউট, অর্থাৎ কোনো সন্দেহ যদি থাকে তাহলে সেই সন্দেহের যে বেনিফিট, সেই বেনিফিটটা যেন বিচার প্রার্থীরা পায়। এই নীতি, আইনের এই নীতি পৃথিবীর বহু দেশে অ্যাডপ্ট করা হয়েছে। আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, বিভিন্ন দেশে এই নীতি অ্যাডপ্ট করা হয়েছে। আমাদের দেশেও এই নীতি অ্যাডপ্ট করা হয়েছে। কিন্তু এই প্রসঙ্গে আর একটা কথাও খুব বলা দরকার, সেটা হচ্ছে 1973 সালে জাস্টিস কৃষ্ণ আয়ার সুপ্রিম কোর্টে একটা অবজারভেশন দিয়েছিলেন শিবাজি সাহাব্রো বোবড়ে মামলায়। সেখানে জাস্টিস কৃষ্ণ আয়ার বলছেন যে নীতি তো ঠিক আছে, কিন্তু এই যে নীতিটা যেটা বেনিফিট অফ ডাউটের উপরে ভিত্তি করে করা হচ্ছে, সেই নীতির ওপরে বেশি ভরসা করলে, বেশি টেকনিক্যাল হয়ে গেলে আইনের সুবিচার নাও হতে পারে। আমাদের জুডিশিয়াল সিস্টেমের একটা সামাজিক দায়বদ্ধতা আছে, যাকে আমরা আইনের পরিভাষায় বলি জুডিশিয়াল অ্যাকাউন্টেবিলিটি। এবং জাস্টিস কৃষ্ণ আয়ার ওই অবজারভেশনে, ওই জাজমেন্টে এও বলছেন যে এই নীতিটার প্রয়োগ বা ব্যবহার করতে হবে অবস্থার বিচার করে, তৎকালীন পরিস্থিতির বিচার করে। যেখানে সমাজে ক্রাইম, দুষ্কর্ম যেখানে ক্রমবর্ধমান, সেখানে অতিরিক্ত টেকনিক্যাল না হয়ে বরং প্র্যাকটিক্যাল হতে হবে। কথাগুলো আমার নয়, জাস্টিস কৃষ্ণ আয়ারের। এবারে আমি আমার কথায় আসছি
যে এই যে আইনের ডক্ট্রিন বা ম্যাক্সিম নীতি, এটা এই মামলার ক্ষেত্রে কোনোভাবে প্রযোজ্য করা যাচ্ছে না। তার কারণ হচ্ছে এখানেও কিন্তু দেখা যাচ্ছে যে এই দুর্নীতি আজকে আমাদের সমাজে একটা মহামারীর আকার নিয়েছে। যে মহামারীকে রুখতে আমাদের আইন ব্যবস্থার ওপরে আমাদের সাধারণ মানুষকে তাকিয়ে থাকতে হয়েছে। অর্থাৎ একমাত্র এই আইন ব্যবস্থাই আমাদের সাধারণ মানুষের কাছে শেষ সম্বল, যে আইন ব্যবস্থা এই দুর্নীতির হাত থেকে আমাদের রক্ষা করতে পারে। অর্থাৎ সেই আইন ব্যবস্থা যদি এবারে বিভিন্ন টেকনিক্যাল পয়েন্টে দুর্নীতিকে এড়িয়ে যায়, তাহলে কিন্তু দুর্নীতি প্রশ্রয় পাবে। অর্থাৎ এখানে বৃহত্তর স্বার্থের কথা ভেবে, যে বৃহত্তর স্বার্থের মধ্যে আমাদের গোটা সমাজের দুর্নীতি যেমন লুকিয়ে রয়েছে, তেমনই লুকিয়ে রয়েছে আমাদের দেশের ভবিষ্যৎ, অর্থাৎ আমাদের ছেলেমেয়েদের শিক্ষা, যেটা আমাদের দেশের ভবিষ্যতের স্তম্ভ, সেটা যেখানে লুকিয়ে রয়েছে, সেখানে এই সমস্ত নীতি কথা চলে না, সেখানে প্র্যাকটিক্যাল হতে হয়। আমি আবার বলছি, এই দুর্নীতিবাজদের জন্য যারা আজকে সঠিকভাবে চাকরি পেয়ে চাকরিটা খোয়ালো, বিনিদ্র রাত্রি যারা আজকে যাপন করছে, তাদের জন্য আমার যথেষ্ট সমবেদনা আছে। কিন্তু বর্তমান পরিস্থিতিকে বিচার করলে আমার মনে হয় হাইকোর্টের রায় সঠিক পথেই এগিয়েছে। এবারে দ্বিতীয় প্রশ্ন যেটা করেছিল যে এই 26,000 প্রায় 26,000 মানুষকে কি টাকা ফেরত দিতে হবে 12% সুদ সহ? না, হাইকোর্ট সে কথা মোটেও বলেনি। এই কথা যদি কেউ বলে থাকে সেটা অপপ্রচার। হাইকোর্ট বলেছে যে প্যানেলের বাইরে থেকে যাদের নিয়োগ করা হয়েছে, অথবা প্যানেল এক্সপায়ার করার পরে যাদের নিয়োগ করা হয়েছে, তাদের টাকাটা ফেরত দিতে হবে, যে টাকা তারা মাইনের স্বরূপ এতদিন পেয়েছে, সঙ্গে 12% সুদ। তাহলে একবার ভেবে দেখুন তো, যোগ্য প্রার্থীরা চাকরির পরীক্ষা দিয়ে পাশ করে প্যানেল তৈরি হলো, তারপরে সেই প্যানেলের বাইরে থেকে লোক ঢোকানো হলো, প্যানেল এক্সপায়ার করার পরে লোক ঢোকানো হলো। শুধুমাত্র এই দুটো ক্যাটেগরির যারা মানুষ, তাদের কাছ থেকে হাইকোর্ট টাকা ফেরত চেয়েছেন সুদসহ, আর কারো সবার কাছ থেকে নয়। তৃতীয় প্রশ্ন, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যারা যোগ্য চাকুরি প্রার্থী বা চাকুরিরত ছিলেন, তাদের চাকরির ভবিষ্যৎ কী হবে, সেই বিষয়ে হাইকোর্ট কি দিশা দেখাচ্ছেন। এই ব্যাপারে হাইকোর্ট বলছে সমস্ত ওএমআর শিট ওয়েবসাইটে আপলোড করতে হবে, 1 নম্বর কথা, যাতে সবাই সেটা দেখতে পায়। 2 নম্বর কথা, সিবিআইকে বলেছে তদন্ত চালিয়ে যেতে, এবং সেই তদন্ত 3 মাসের মধ্যে শেষ করতে, এবং শেষ করে রিপোর্টটা কোর্টে সাবমিট করতে বলেছে। 3 নম্বর, যারা এই অসৎ উপায়ে চাকরি পেয়েছে, সিবিআই যদি তদন্তের স্বার্থে মনে করে, তাদের গ্রেফতার করে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে। এবং 4, যারা এই অসৎ উপায়ে চাকরি পাওয়ার পথ দেখিয়েছে বা অসৎ উপায়ে চাকরিটা দিয়েছে, চাকরি বিক্রি করেছে, সিবিআই দরকার হলে তাদেরও গ্রেফতার করে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে। তাহলে চাল থেকে কাঁকড় বাছার রাস্তা হাইকোর্ট কিন্তু দেখিয়ে দিয়েছে। এবারে এসএসসি কর্তৃপক্ষ চাল থেকে কাঁকড় বাছতে পারেন কিনা সেটা দেখার। কিন্তু লক্ষ্য করবেন যে এইখানে হাইকোর্ট কিন্তু একটা খুব বিপজ্জনক ব্যবস্থা করে রেখেছে। বিপজ্জনক ব্যবস্থাটা হচ্ছে কাদের পক্ষে বিপজ্জনক? দুর্নীতিবাজদের জন্য বিপজ্জনক। কীরকম বিপজ্জনক?
যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সিবিআই দরকার হলে তাদের অ্যারেস্ট করে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে। অর্থাৎ তাদের অ্যারেস্ট করে যদি কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা হয় তাহলে সেই নামগুলো বেরোবে যারা এই ঘুষ নিয়ে চাকরি বিক্রি করেছে। হাইকোর্ট তার পরবর্তী পয়েন্টে বলেছে যে সিবিআই তদন্তের স্বার্থে যদি দরকার হয় যারাই ঘুষ নিয়ে চাকরি বিক্রি করেছে তাদেরও অ্যারেস্ট করে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে। অর্থাৎ ঝাঁপে লাঠি পড়তে চলেছে। লম্পঝম্প এই কারণেই, এত লাফালাফি এই কারণেই। তবে এই যে যারা যোগ্য প্রার্থী, যোগ্যতা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ফিরে পাওয়ার পদ্ধতিটা যথেষ্ট জটিল, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এর বাইরে বোধহয় কোনো উপায়ও ছিল না, কারণ এসএসসি কর্তৃপক্ষ কোনো অবস্থাতেই হাইকোর্টের সঙ্গে এই যাবৎকাল কোনো কোঅপারেট করেননি। যেটা এখন করার চেষ্টা করছে, কীরকমভাবে করার চেষ্টা করছে না, এখন এসএসসি কর্তৃপক্ষ বলছে মাত্র 5300 জন তো দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে। তাহলে 5300 যদি হয় তাহলে প্রায় 26,000-এর প্যানেল ক্যান্সেল করে দেওয়ার কি মানে হয়? আচ্ছা, মাননীয় এসএসসি কর্তৃপক্ষ, এই মহান তথ্যটা হাইকোর্ট যখন বারংবার চেয়েছিল তখন আপনাদের এইটা প্রকাশ করতে কি ক্ষতি হয়েছিল? আপনারা তখন এই তথ্যটা আপনাদের বগলের তলায় চেপে গিয়ে এতগুলো নিরপরাধকে আপনারা বিপদের সামনে, বিপদের মুখে ফেলে দিলেন কার স্বার্থে? একটু যদি দয়া করে সেটাও বলে দেন। এবারে একটা অঙ্ক করব, খুব সাধারণ একটা পাটিগণিতের অঙ্ক করব, 5-6 ম্যাক্সিমাম, এর বেশি বিদ্যে এর জন্য লাগবে না। অঙ্কটা হচ্ছে 5300 জন ঘুষ দিয়ে দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছে। বেশ, এবারে এক একজন যদি 20 লক্ষ টাকা করে অন্তত এই চাকরির বাজার মূল্য, বিক্রয় মূল্য, ওই কেসিনাগের অঙ্ক বই, বিক্রয় মূল্য, লাভ ক্ষতির অঙ্কে আমি এবার যাচ্ছি, বিক্রয় মূল্য যদি 20 লক্ষ টাকা করে হয় তাহলে 5300 ইন্টু 20 লক্ষ, সংখ্যাটা দাঁড়াচ্ছে 1060 কোটি টাকা। 1060 কোটি টাকা। মাথা ঝিমঝিম করছে তো? করবে। 1060 কোটি টাকা গুনতে আমাকে একক দশক করে অনেকবার করতে হয়েছে। 1 কোটি গুনতে পারি না তো 1060 কোটি টাকা। যাই হোক, যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে তারা চাকরি থেকে বিদেয় হোক, আমাদের সন্তান সন্ততিদের শিক্ষা দীক্ষাটা নিশ্চিত হোক, এবং যারা সৎ পথে নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে তারাও তাদের চাকরি ফিরে পাক, এবং ওই প্রায় 1100 দিনের ওপর যারা গান্ধী মূর্তির তলায় আছে, বসে রয়েছে, তারাও তাদের যোগ্যতা দেখিয়ে তারাও তাদের চাকরি পাক। এটাই আমি একমাত্র চাই। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। নমস্কার।